সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সবাই সংস্কার করলেও কি সংস্কার করলেন বুঝলাম না। এনসিপি নেতা আখতার হোসেনও বলেছেন, সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে সরকার। অন্যদিকে সরকার রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছার জন্য 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে রেখেছে। আর আসছে ভোটের হিসেবে সাপ লুডু খেলার মতোই আওয়ামী লীগের সমর্থন কে পাবে এমন হিসাব নিকাশও চলছে। মির্জা আব্বাসের দাবি, ওই ভোট দেশপ্রেমিক দলই পাবে। সাম্প্রতিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় রাজনীতির সাপলুডু। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা, বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ, দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। এনসিপিকে শাপলাকলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি, সংস্কার বিরোধীদের সঙ্গে জোট না করার ঘোষণা, জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধানে আপত্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। শিগগিরই দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা, জোটবদ্ধ নির্বাচনের ইঙ্গিত জামায়াতের, বিদেশ থেকে ফিরে জামালেন আমির। রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নয়। কক্সবাজারের গহীন পাহাড়ে বন্দিশালা, সাগর পথে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবিতে নির্যাতন, উদ্ধার 25 ভুক্তভোগী, 2 মানব পাচারকারী গ্রেপ্তার। এবং অনলাইন জুয়ায় লেনদেন, সন্দেহজনক 5000 MFS অ্যাকাউন্ট বন্ধ, ওয়েব পোর্টাল লিঙ্ক বন্ধ 1300-র বেশি। বেটিং সাইটে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত বিটিআরসির। স্বাগত জানাচ্ছি পাপিয়া আপা আপনাকে এবং আল মামুন রাসেল, আপনাদের দুজনকে। আজকে আমি একটু মামুন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। সর্বশেষ যে কথাটি আমি বলছিলাম যে মির্জা আব্বাসের দাবি, ওই ভোট দেশপ্রেমিক দলই পাবে, অর্থাৎ আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নিয়ে এক ধরনের মন্তব্য তিনি করেছেন, এবং এই মন্তব্যটি তিনি করেছেন মূলত জামায়াতকে উদ্দেশ্য করে, যে জামায়াত আওয়ামী লীগের ভোট পাবে না, বিএনপি আওয়ামী লীগের ভোট পাবে। আপনার কি মনে হয় যেখানে কিনা আওয়ামী লীগ তাদের অনলাইনে ক্যাম্পেইন করছে নো হাসিনা নো ইলেকশন, নো ভোট নো ভোট, সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে আসন্ন যে ফেব্রুয়ারির নির্বাচন সেখানে আদৌ ভোটে আসবে, কিংবা বিএনপি অথবা জামায়াত অথবা এনসিপি কোনো প্রার্থীকে ভোট দিবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে সাথে আমার সহ প্যানেলিস্ট পাপিয়া আপা আমার খুব পছন্দের একজন মানুষ, আমার ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে যে আপনারা যে টপিকটা দিলেন সেটি হচ্ছে সাপ লুডু খেলা, একটা চমৎকার একটা দিয়েছেন। আমাদের রাজনৈতিক দল যারা নতুন বাংলাদেশ হওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলা প্রত্যেকে আমরা লুডু খেলছি, কিন্তু লুডুর যে প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে আমরা 100-তে যাব। 198-তে একটা সাপ আছে, সাপের মাথা আছে, সে মাথাটাকে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সাপের মাথায় কে দাঁড়িয়ে আছে। আমরা বারবার উপরে উঠছি, 98-তে গিয়ে আমরা আবার নিচে নেমে 8-এ চলে আসছি। সে সাপের মাথাটাকে, সে সাপের মাথা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সাপের মাথা কারা? সাপের মাথা হচ্ছে তারা যারা এই নতুন বাংলাদেশ আসার পরে যে বড় বড় যে সংস্কারগুলো, গুরুত্বপূর্ণ সংস্কার যেটা নিয়ে আপনি শুরুতে বললেন, সংস্কারের বিষয় বললেন, এই সংস্কারগুলো বাধাগ্রস্ত করছে কারা, এটা আমাদেরকে শুরুতে আইডেন্টিফাই করতে হবে। আমাদের নতুন বাংলাদেশ আসার পর প্রথমে আমরা যেটি নিয়ে চিন্তা করেছিলাম সেটি হচ্ছে আমাদের সংবিধান, 72 সংবিধান থাকবে কি থাকবে না, এটা নিয়ে। যেখানে বেগম জিয়া তিনি বলেছিলেন যে এই যে সংবিধান, উনি ক্ষমতা আসে সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, বা সংস্কার যেটা হবে সেটা ছুঁড়ে ফেলে দিবেন। সে 72 সংবিধান যখন এটার বাতিল করার বিষয় আসে, যখন ভেটু দিয়েছে কে, এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তারপরে দেখেন ফ্যাসিস্ট সরকারে যিনি রাষ্ট্রপতি ছিলেন, ফ্যাসিস্ট সরকার যিনি রাষ্ট্রপতি চুপ্পু, ওনাকে পদত্যাগ করার জন্য প্রত্যেকটা দল থেকে বলা হয়েছে, কিন্তু ওনাকে পদত্যাগ করতে বাধা প্রদান করেছে কে, সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং দেখেন আওয়ামী লীগ যে পরিমাণ হত্যাযজ্ঞ করেছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, 20-30 হাজারকে পঙ্গুত্ব বরণ করিয়েছে, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কে বাধা প্রদান করেছে? তাহলে এই বাধা প্রদানগুলো, এবং কি আপনি রিসেন্টলি যে গণভোট এবং হচ্ছে আপনার
নোট অফ ডিসেন্ট যেটি নিয়ে কথা হচ্ছে, এটাতে কে বাধা প্রদান করছে, কে কথা বারবার তুলছে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন, আমি খুব অবাক হই যে নোট অফ ডিসেন্টে মৌলিক বেসিক যে সংস্কারগুলো, এই সংস্কারগুলোতে কথা কে বলেছে? আপনি বেসিক যে দেখেন, মোট 47টি সংস্কার কথা আসছে এই যেটি আমাদের জুলাই সনদে। তার মধ্যে 15টি হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, 4টি দিয়েছে জামাত, এনসিপি দিয়েছে 1টি। বিএনপি যে 15টি নোট অফ ডিসেন্ট, এটার মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে তারা বাধা প্রদান করছে। গুরুত্বপূর্ণ সংস্কারগুলো কি? গুরুত্বপূর্ণ সংস্কার মধ্যে দেখেন, তারা আমরা দুইজনই কিন্তু আইনজীবী একটা ছিল, জুলাই সনদের একটা ছিল যে জ্যেষ্ঠ অ্যাপ্লাইড ডিভিশনে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বলছেন না, মানে আমার পছন্দের মতো আমি যাকে দাঁড় করাবো সেটা সাবেক প্রধান বিচারপতি এবিএন আবুল খায়েরের মতো। উনি কি করলেন? উনি ক্ষমতায় না, এটা তো সরলভাবে শুধু জ্যেষ্ঠ বিচারপতিকেই প্রধান বিচারপতি করার কথা বলা হয়নি। এখানে তো আসলে কমিশনের কথা বলা হয়েছিল এবং কমিশনের কথা বলা হচ্ছে অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে, কিন্তু অ্যাপ্লাই ডিভিশনে যিনি জ্যেষ্ঠ বিচারপতি থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন। সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। কেন দিয়েছে? দেখেন, আপনি এবার তত্ত্বাবধায়ক সরকার যে ইস্যুটা এটা বাতিল করেছে এই সাবেক প্রধান বিচারপতি আবুল খায়ের, এবিএম আবুল খায়ের। উনি রিসেন্টলি আমার শুনানিতে থাকার সুযোগ হয়, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এটা শুনানিতে থাকার সুযোগ হয়েছে। সেখানে বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা বলেছেন যে 1/11 যে সরকার, এই সরকার আমাদের সংবিধানের আলোকে 1/11 সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হচ্ছে 3 মাস। যদি অতিরিক্ত প্রয়োজন হয় আরও 3 মাস তারা থাকবে। তার মানে কয় মাস? 6 মাস। কিন্তু তারা ছিল 2 বছর। তার মানে তাদের সাংবিধানিকভাবে তারা বৈধ না। অবৈধ একটা জিনিস, তারা একটা নির্বাচন আয়োজন করেছে, সে নির্বাচনটা অবৈধ হয়েছে এবং নির্বাচনী সরকার কর্তৃক যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে সেটাও অবৈধ ছিল এবং সে প্রধান বিচারপতি যে তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করলো এটাও অবৈধ ছিল। তাহলে আইনজীবীরা বলেছে সেটা কি হবে? তাহলে এখন যে সরকারটা, এটা আমাদেরকে বুঝতে হবে, এখন যে সরকারটা, এই সরকারের আইনি বৈধতা কতটুকু আছে। কারণ আপনি আর্টিকেল 106 দিয়ে আপনি এই সরকারকে বৈধতা দিলেন, তাহলে বৈধতা দেওয়ার পর নিয়ম অনুযায়ী তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিবে, যদি না পারে 6 মাস। 6 মাস হলে এটা ফেব্রুয়ারি 2024 ফেব্রুয়ারি 8 তারিখে এটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে সরকারটা কন্টিনিউ করছে, ফেব্রুয়ারিতে ইলেকশন দিবে, ভবিষ্যতে 10-15 বছর পরে কোনো সরকার যদি ক্ষমতা আসে তারা প্রশ্ন তুলবে কিনা এই যে সরকার ছিল, অন্তর্বর্তী সরকার, এটা বৈধ ছিল না, তাদের যে ইলেকশনটা ছিল সেটাও বৈধ ছিল না এবং ইলেক্টেড যারা ছিল তারাও বৈধ ছিল না। প্রশ্নটা উঠবে অবশ্যই। এই জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সরকারকে বৈধতা দেওয়া। সেটিতে সবচেয়ে বাধা প্রদান করছে আমাদের সবচেয়ে বর্তমানে সবচেয়ে আলোচিত দল এবং জনপ্রিয় দল বিএনপি। আপনি যদি এই সরকারকে বৈধ না করেন, জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে ভবিষ্যতে 10 বছর 15 বছর পরে এই যে ইলেক্টেড যারা হবে তারা অবৈধভাবে সেটাকে প্রচার করা হবে। এই জন্য জুলাই সনদে দেখেন প্রশ্ন আসছে যে গণভোটটা কি ইলেকশনের দিন হবে কিনা, যেদিন আপনার জাতীয় নির্বাচন হবে সেদিন হবে কিনা। আপনি দেখেন এই যে ইলেকশনটা হবে, জাতীয় নির্বাচনটা হবে, এই জাতীয় নির্বাচনটা যারা আয়োজন করবে তারা বৈধ কিনা, তাদের বৈধর জন্য তো আগে গণভোট হতে হবে। গণভোটে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দেওয়ার পরে তারা যখন আইনি ভিত্তি দিবে এর আলোকে একটা ইলেকশন আয়োজন করবে। আর নতুবা তারা যদি আগে ওই দিনে যদি গণভোট হয়, তাহলে আপনার গণভোট, আপনি যে ইলেকশনটা আয়োজন করছে এটা বৈধতা আছে? এটা তো কোনো বৈধতা নেই। এটা বৈধ করার জন্য প্রথমে আগে গণভোট দিয়ে জুলাই সনদকে এবং এই সরকারকে বৈধ ঘোষণা করতে হবে। এই সরকার যদি বৈধ ঘোষণা করে তাহলে এই সরকারের ক্ষমতা আছে। যদি গণভোটে এই সরকার অবৈধ হয়ে যায় তখন কি হবে? এই সরকার, এই যে সরকারটা আছে, এই সরকার যদি গণভোটে যদি অবৈধ হয়ে যায়, জনগণ যদি চায় যে এই সরকার আমি চাই না, তাহলে তো রাজনীতির দলদেরকে আবার সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখেন 5 আগস্ট যখন শেখ হাসিনা চলে যায়, এই যে অন্তর্বর্তী সরকার এই শপথ নিল কখন? 8 তারিখ। তাহলে যে 6-7, এই 6-7-এ বাংলাদেশের এই রাষ্ট্রকে পরিচালনা করেছে। 7 তারিখে যে বিএনপি যে সমাবেশটা করলো, সেই সমাবেশে বলেছে আমরা 3 মাসের মধ্যে ইলেকশন চাই। তারা কার কাছে চেয়েছে? তারা ইলেকশনটা কার কাছে চেয়েছে? সেনাবাহিনী যখন 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে বলেছে বিচার আমি করব। তার মানে যে 7 তারিখে বিএনপি যে ইলেকশনটা চেয়েছে কার কাছে চেয়েছে? সেনাপ্রধানের কাছে চেয়েছে, সামরিক বাহিনীর কাছে চেয়েছে। তাহলে এই সরকারের দরকার কি ছিল? দেখেন, আপনি অবাক হবেন, 1971 সালে যখন 10 এপ্রিল যখন আপনার মুজিবনগর সরকার তৈরি হয়, 10 এপ্রিল, তখন মুজিবনগর সরকারের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলোকে বৈধতা দেওয়ার জন্য এবং আগে 25শে মার্চ থেকে বৈধতা দেওয়ার জন্য তারা একটা আইন করে রেস্ট্রিকটিভ ইফেক্ট দিয়ে, মানে আগে থেকে
মানে 10 এপ্রিল শপথ গ্রহণ করেছে, কিন্তু বলেছে যে এমনভাবে এটা হয়েছে মনে ধরে নিতে হবে 25শে মার্চ থেকে এই সরকারটি শপথ গ্রহণ করেছে। তার মানে দরকার ছিল জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এমন একটি করা, সেখানে বলে দিতে হবে যে 5 আগস্ট থেকে ধরে নিতে হবে 5 আগস্ট ক্ষমতা গ্রহণ করেছে, ক্ষমতা গ্রহণ করে এটা কন্টিনিউ করছে। জি রাসেল, আপনাকে ধন্যবাদ। আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর পাইনি, নিশ্চয়ই পরে আপনি দিবেন। আমি আপনার কাছে একটু আসতে চাই পাপিয়া আপা, যেটি তিনি বারবার বলার চেষ্টা করছিলেন যে জুলাই সনদের পক্ষে যদি গণভোট আয়োজন করা না হয় তাহলে আসলে এই সরকারের বৈধতাটি নিশ্চিত হবে না, এবং বৈধতা নিশ্চিত না হলে পরবর্তী যে ইলেকশন, সেই ইলেকশনেরও বৈধতা থাকবে না এবং তার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যেরও বৈধতা থাকবে না। আপনারও কি তাই মনে হয়? আপনি তো একজন তার আগে অনেকগুলো প্রশ্নের অবতারণা করে ফেলেছে, যে প্রশ্ন করছেন তার উত্তর দেয় নাই, কিন্তু আনুষ্ঠানিক অনেক অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিষয় আনছে, সেগুলো উত্তর দিতে হবে আমাকে। সে যেটা বলছে যে হচ্ছে সাপ লুডু খেলা করতেছে এবং একটা 98 পর্যন্ত যাওয়ার পর নিচে নেমে আসতেছে, মানে সাপ খেয়ে ফেলতেছে, মানে আমরা খেয়ে ফেলে সংস্কারটা বাস্তবায়ন হতে দিচ্ছি না, এই সরকারকেও সফল হতে দিচ্ছি না, আবার এনসিপি যে নতুন রাজনৈতিক সংগঠনটা এদেরকেও পাকাপোক্তভাবে একবারে বাংলাদেশের মাটিতে গেড়ে বসতে দিচ্ছি না, মানে সব কিছুর সমস্যা হচ্ছে আমরা তৈরি করছি। দেখেন আমরা পরপর 2বার প্রধানমন্ত্রী হওয়া যাবে, 3বার হওয়া যাবে না, যেটা নিয়ে তাদের সবচেয়ে বেশি দ্বিমত ছিল, আমরা ঐক্যমতে পৌঁছেছি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সেটা নিয়েও কিন্তু আমরা ঐক্যমতে পৌঁছেছি। টেবিলে বসলে সব ব্যাপারেই যদি একমত হতে হয় তাহলে তো আমি স্বৈরাচার হয়ে গেলাম। দ্বিমত তো থাকবেই, নোট অফ ডিসেন্ট তো থাকবেই। এখন এনসিপি জামাত আর বর্তমান সরকার যা বলবে তার মন মতো প্রেসক্রিপশন দিয়ে আমি ঐক্যমত সরকারে একবার হুবহু সিগনেচার করে দিয়ে আসবো, এটা তো ভাবা উচিত না। গণতান্ত্রিক রাষ্ট্রের চিন্তাধারা আধুনিক ছেলেদের কাছ থেকে এই ধরনের চিন্তাভাবনা আসাও কিন্তু ঠিক না। কারণ প্রগতির কথা আমি বলবো, আধুনিকতার কথা আমি বলবো, নতুন বাংলাদেশের আমি স্বপ্ন দেখব। আর ডিক্টেটরশিপ যে অ্যাটিটিউড, যে সরকার যা বলবো ওটাই শুনতে হবে, এনসিপি জামাত যা বলবে ওটাই করতে হবে, না করলে সব দোষ বিএনপি। ওই 98 জায়গায় যে সাপ খাচ্ছে ওটা হচ্ছে বিএনপি, সংস্কার বিএনপি চাচ্ছে না। জানতে চাচ্ছি যে আমি যদিও জুলাই সনদের পুরো কপি এখনো পাইনি, কিন্তু যতটুকু আমি শুনেছি, যদি ভুল হয় ঠিক করে দিবেন, যে বিএনপি নোট অফ ডিসেন্ট যেই পয়েন্টগুলোতে দিয়েছিল সেই পয়েন্টগুলোই বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি বলি বিএনপি যেটা বলেছে যে আমরা এখানে কিছু সংযোজন বিয়োজন হয়েছে, আমরা যেটা স্বাক্ষর করেছি অনেক কিছু ছিল কিন্তু পরে প্রিন্টে যাওয়ার পর সেটা নাই, আবার অনেক কিছু ছিল না নতুন করে ইনক্লুড করা হয়েছে, যেমন ওই যে সংসদে ইনক্লুড করা হয়েছে নতুন 270 দিন পরে। এখন এইটা তো চিটিং করা হলো, এটা তো জাতির সাথে প্রতারণা করা হলো, 8 মাসের সঙ্গে প্রতারণা করা হলো। এবং এই যে দীর্ঘদিন মানুষের দৃষ্টিভঙ্গি সংস্কার, আমি বারবার বলছি এরা একটা বিশেষ এজেন্ডা নিয়ে আসছে, জাস্ট একটা টাইম ক্ষেপণ করছে, বগলের ইটটা ওদের ঠিকই বেরো যাবে শেষ মুহূর্তে, যেমন বেরোচ্ছে। প্রত্যেকটা এনসিপির নেতা একই কথা বলবে যে বেগম খালেদা যত সংবিধান ছুঁড়ে ফেলছে, তাহলে এই সংবিধানের দরকার কি? এই কথাটা বলতে তারা চায় কি 71 মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে 71 মুক্তিযুদ্ধের জায়গায় বসবে। তো 71 মুক্তিযুদ্ধ যদি না হতো তো বাংলাদেশ নামক এই রাষ্ট্রের উৎপত্তি কি হতো? এই রাষ্ট্রের উৎপত্তি যদি না হতো রাজনৈতিক সংগঠন কি হতো? আর রাজনৈতিক সংগঠন যদি না হতো তাহলে তো পাকিস্তানের অধীনস্থ হয়ে আমাদের থাকতে হতো। বাংলাদেশে রাজনীতি করার কোনো চিন্তা ভাবনা সুযোগ কোনো কিছু কিন্তু থাকতো না সেখানে। তো এই বিষয়টা তো তাদের সবচেয়ে বড় আপত্তি, কারণ পাকিস্তানের সময় যে যুদ্ধ হয়েছে জামাত ইসলাম স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আর এনসিপির তৎকালীন সময়ে বয়সগত কারণে জন্মটা হয়নি, এরা মুক্তিযুদ্ধের পরের অনেক পরের প্রজন্ম। স্বাভাবিক কারণেই মুক্তিযুদ্ধ নিয়ে এখন তারা পাকিস্তানের সময় যেহেতু যুদ্ধে বিরোধিতা করছে আর তারা মনে করে এইটার আমরা মাস্টার মাইন্ড, আর এনসিপি মুক্তিযুদ্ধ যেহেতু দেখেনি তাহলে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের স্বাধীনতা এটাই। এই যে দুজনের প্রাপ্তি আর নেতৃত্বের যে ব্যাপক দৌড়াদৌড়ি, এতে 71 মুক্তিযুদ্ধ কোনোভাবে যাতে কলুষিত না হয় বিএনপি সেটা আপ্রাণ চেষ্টা করছে। তো এইটা চেষ্টা বিএনপি যে করছে আজকে হয়তো ওনারা বুঝতে পারছেন না, অদূর ভবিষ্যতে বুঝতে পারবে। দেখেন বেগম খালেদা জিয়া ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে সংবিধানের কথাটা বলেছিল, আর মুফতি ফজলুল হক আমিনী সাহেব যে সংবিধানটা ছুঁড়ে ফেলেছিল, যার জন্য বিচারপতি শামসুদ্দিন মানিক কোর্টে তাকে সোমোটো রুল ইস্যু করে সেখানে হাজির করেছিল, এবং ওইখানে দীর্ঘ শুনানির পরে তারা একটা মানে মন গড়া জাজমেন্ট দিতে চাচ্ছিল যে বিএনপি খালেদা জিয়া দেশপ্রেমিক নয়। এই নিয়ে বিচারপতি মানিকের সাথে আমার হট্টগোল হয়েছে, আমি পরের দিন অ্যারেস্ট হয়েছি, আমি জেলখানাতেও গেছি, এবং ওই সরকারের প্রথম আইনজীবী শহীদ হয়েছে অ্যাডভোকেট এমি আহমেদ। এই বিপ্লব মেহেদির এমনভাবে তাকে বাসায় যে পিটাইছে মারছে যে সেই স্পট ডেথ হয়ে গেছে তাদের অত্যাচারে। কিন্তু এখন ওইখানে কথাটা কি ছিল, বেগম খালেদা যে আপত্তিটা কোথায়, বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা অর্থটা বিকৃত করছে। তারপর 7ই মার্চের ভাষণ
নিয়ে যে সংবিধানে সংযোজন করে বলছে এটা স্বাধীনতার ঘোষণা। তারপরে আপনার পার্লামেন্ট বহাল থাকা অবস্থায় আরেকটা নির্বাচন হবে, তাহলে একটা এমপি বহাল থাকলো আর একটা এমপি চলে আসলো। আবার শপথ যদি কোনো কারণে না হয় তাহলে দেখা যাচ্ছে এই পার্লামেন্ট বহাল থেকে গেল। এই যে কোনোভাবেই হাসিনা ক্ষমতা না চাওয়ার প্রবণতার যে বিষয়গুলো নতুনভাবে সংযোজন বিয়োজন তারা করেছে। তারপর আরপিওতে দেখেন, আরপিওতে তারা কি করছে, আরপিওতে একসময় বলছে যে স্থানীয় যারা নির্বাচিত হয়েছে তারা এমপিতে নির্বাচন করতে পারবে না, আবার আর এক সময় যে বলছে যে সবাই নির্বাচন করতে পারবে। যখন দেখছে তার উপজেলা চেয়ারম্যানরা হচ্ছে সবাই এমপি নমিনেশন চাচ্ছে তখন একরকম করলো, আবার তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আর এক রকমভাবে করলো। আবার আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার, কিন্তু 25-24 নির্বাচনে দেখবেন আপেল মার্কার প্রতীক দিয়ে সব স্বতন্ত্রদেরকে দাঁড়ানোর বৈধতা করার চেষ্টা করলো। সেই সংবিধানের সংযোজনগুলা যেগুলা পরিবর্তন এবং নিজের প্রয়োজনে করছে সেগুলো নিয়ে উনি প্রতিবাদ করছে যে এই সংবিধানটাই মানি না। এখন ওনারা সেগুলো কিন্তু কিছু আর্টিকেল, অনুচ্ছেদ, ধারা, উপধারা দিয়ে কিন্তু বলা। এখন ওনাদের একই কথা এনসিপির যে ছুঁড়ে মারছে, গোটার সংবিধান ছুঁড়ে মারছে, এখন ওই সংবিধানের পক্ষে যুদ্ধ করতেছে বিএনপি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি যতদিন বেঁচে থাকবো আমি যুদ্ধ করব। আমি মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ বিকৃত করতে গেলে সেখানে আমি তো একবারে শানিত তলোয়ারের মতো আমি থাকবো সেখানে, কারণ এইটা নিয়ে কোনো আপোষ নাই। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা 15 বছর অত্যাচারের কাঙ্ক্ষিত লক্ষ্যের ফলাফল হচ্ছে জুলাই আগস্ট। এটাকে আমি অসম্মান করি না, এই আত্মত্যাগকে আমি অশ্রদ্ধা করি না, এটাকেও কিন্তু আমি ছোট করে দেখি না। কিন্তু আপনারা যখন আলোচনাতে জামাত এবং আপনারা একমত হয়ে যান এই মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এসে মুক্তিযুদ্ধের চেয়ে বিশাল একটা কিছু 5ই আগস্ট এবং জুলাই, কেন আমি 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করছি সেটাকে আপনি কেন যুদ্ধ বলছেন না, সেটাকে কেন বিজয় বলছেন না, সেটাকে সংবিধানে আপনাদের জুলাই আগস্টের যদিও আলোচনাতে আমি দেখছিলাম যে তারা লিখছে 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিষয়গুলি, সেগুলো আনছেন না আপনি। এই 5ই আগস্ট জুলাই এ তো শেখ মুজিবুর যেমন 71 মুক্তিযুদ্ধকে তার পরিবার এবং আওয়ামী লীগ ব্যক্তিকরণ করছে, আপনারাও তো এটা পণ্য করে ঠিক বাজার থেকে সদাই করে নিয়ে আসার মতো প্রত্যেকটা জায়গায় একই কথা ব্যবহার করছেন। এতে পাবলিক কিন্তু বিরক্ত এবং ক্ষুব্ধ। নির্বাচন গণভোট হবে না, এই হবে আলোচনার টেবিলে তো আপনারা বসে করছেন, কিন্তু সবসময় জামাত, আওয়ামী লীগের, জামাত এবং এনসিপির একই সুর, এইটা না হলে নির্বাচন হতে দেবো না, ওইটা না হলে নির্বাচন হতে দেবো না। আলোচনার টেবিল থেকে কর্মসূচি পালন করে ফেললো আপনার জামাত ইসলাম, মিছিল টিছিল সব করে ফেললো। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এবং নির্বাচন না হওয়ার আলটিমেটাম অলওয়েজ এই দুটো সংগঠন দিয়ে আসতেছে। তাহলে আমাদের অপরাধটা কি, আমাদের দোষটা কি? আমরা সংস্কার একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে, দুইবারের বিরোধী দল, দুইবারের ক্ষমতাসীন দল হিসেবে যতটুকু দায়িত্বশীল হওয়া দরকার দায়িত্বশীল হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দায়িত্বশীলতার পরিচয়টাকে তারা এমনভাবে করছে সাপ লুডু খেলা, যে আমরা এই গোটা সংস্কারকে গিলে খেয়ে ফেলতেছি। তো এই সরকারের গর্ভে জন্ম হয়েছে এনসিপির, এবং এই সরকারের আমলে জামাত ইসলামের যে আস্ফালন, যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে অ্যাক্টিভিটি, বাংলাদেশে নির্বাচিত সরকারের সময় কখনোই তারা এই অ্যাক্টিভিটি করতে পারে না, এবং অনির্বাচিত সরকারের সময় তারা সবসময় এগুলোই করে। তারা তো সবসময় অনির্বাচিত সরকারের পক্ষেই থাকে। 86 নির্বাচনে দেখেন তারা অংশগ্রহণ করছে, আবার দেখেন 91 বিএনপির কাছ থেকে 2টো তারা নিছে মহিলা এমপি, আবার দেখেন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার বলে গেছে, আবার হাসিনা বলে তত্ত্বাবধায়ক আমার ফর্মুলা, ওরা বলে এটা গোলাম আজমের ফর্মুলা। এই নিয়ে আবার দুজনে যুদ্ধাযুদ্ধি করছে। আবার 2001 সালে এসে মন্ত্রিত্ব নিচ্ছে আমাদের কাছে, নিয়েটি আবার যেই পাল্টি খাইছে 1-11 আসছে, সেই বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি অমক তমক করে সব সিটে প্রার্থী দিচ্ছে, 3টা সিট পাইছে। এখন আপনি দেশপ্রেমিকদের ভোট দিবে যে কথাটা আপনি বললেন, এখন দেখেন এই 3বার যে নির্বাচন হয়েছে, আমরাও যেমন ভোট দিতে পারিনি, তেমন আওয়ামী লীগের সাধারণ ভোটার তারাও কিন্তু ভোট দিতে পারেনি। ভোট দিচ্ছে ডিসি, এসপি, প্রশাসন। যারা দুর্নীতি করছে এমপিরা, তারা প্রশাসনকে কন্ট্যাক্ট করে একটা মেম্বার নির্বাচনটা পর্যন্ত তারা তাদের মতো করে নিছে। এখন সাধারণ মানুষ আমরা ভোট দিতে পারি, তারা ভোট দিতে পারেনি। তাহলে এখন আওয়ামী লীগ এত অপকর্ম করলো, এত কিছু করলো, তার বিচার হচ্ছে, তাদের সব কিছু হচ্ছে। এখন সাংগঠনিকভাবে আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে না, তাহলে আওয়ামী লীগের ভোটারগুলো কাকে ভোট দিবে? আজকে দেখেন টোটাল আওয়ামী লীগ দলটাকে ফেলে রেখে পালাইছে সুবিধাবাদী আওয়ামী লীগেরা এবং শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যরা। তাহলে আজকে তার দলের সাথে তারা প্রতারণা করছে। আজকে প্রত্যেকটা কর্মীকে, তারা তো বাংলাদেশ ছেড়ে পৃথিবীর কোথাও যেতে পারবে না, একটা দিনমজুর, একটা রিক্সাওয়ালা, একটা খেটে খাওয়া মানুষ, তারা মন দিয়ে তার দলকে ভালোবাসে, এইটুকুই। তারা তো আর ওই আপনার টেন্ডারবাজির সাথে জড়িত না, তারা তো টাকা পাচারের সাথে জড়িত না, তারা তো এলিভেটর পদ্মা সেতু দুর্নীতির সাথে জড়িত না, তারা তো ব্যাংকের লুটেরা না। তাহলে আজকে এই ভোটারগুলোর সাথে সাধারণ মানুষ,
তারা যাকে ভালো মনে করবে দেশের জন্য তারা তাকে ভোট দিবে। এখন জামাত ইসলাম তো রীতিমতো বলছে হাদিয়া দাও, হাদিয়া দাও, খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো, আতর পোলাও করবা দাও। পরোয়ারের যে বক্তৃতা, মানে ভোটারদের চরিত্র নষ্ট করার যে বক্তৃতা, তারা যে প্রবণতা, একবারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেমন গিফট দিতে দিতে আর বিনা পয়সা কোচিং দিতে দিতে, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে কোচিং, কোচিং থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা আনতেছে, ঠিক তেমনি ভাবে ভোটারদের চরিত্র নষ্ট করার জন্য এখন তারা ব্যস্ত। 15 বছর বাংলাদেশের ভোটাররা ভোট দিতে পারেনি, সে যে দলেরই হোক, কারণ ডিসিএসপি ভোট দিছে, ইউএনওসি ভোট দিছে। তাহলে এখন এই আপনি হচ্ছে যদি হাদিয়া আর খিচুড়ি খাওয়া খায় ভোট নেন, তাহলে ভোটারদের যে মোটিভ নষ্ট করা হচ্ছে এবং ভোটারদেরকে বিপদগামী করার ব্যাপক প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে করছে, যার এভিডেন্স প্রত্যেকটা মিডিয়াতে আছে। এই ব্যাপারে সংস্কার কমিশনের সংস্কার নাই। এরা এজেন্ডা নিয়ে আসছে, এজেন্ডা বগল দাবা করছে, যেগুলো সংযোজন বিয়োজন করার দরকার তারা তাদের মতো সংযোজন বিয়োজন করছে, যেটা আলোচনার টেবিলে সংযোজন বিয়োজন হয় নাই। এখন বিএনপি বলতে গেলে এনসিপি, জামাত আর সরকার এক হয়ে যাচ্ছে, বলছে আমরা সংস্কারের পক্ষে না। বিএনপি সংস্কার পক্ষে ছিল, আছে, অদূর ভবিষ্যতে থাকবে। কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ এই বাংলাদেশের মাটিতে আমরা কাউকে দেব না। আপনি বলছেন যে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় আপনি এবং আপনার দল কোনোভাবে আপোষ করবে না, আপনারা প্রয়োজনে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে যাবেন। একইভাবে আওয়ামী লীগ, যেটি আপনি বললেন, শেখ পরিবারের কাছে করতলগত করেছিল মুক্তিযুদ্ধকে, কিন্তু আমরা দেখি এখনও আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার কিংবা যারা কিনা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন, তারা মুক্তিযুদ্ধ নিয়েই কথা বলেন এবং মুক্তিযুদ্ধের যেই চেতনা সেটিকে নষ্ট করছে সবাই মিলে, এবং আপনারাও নষ্ট করছেন যেমনটাও তারা বলে। তাহলে কি আপনারা এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথাটা বলার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভোটারদেরকে আপনাদের কাছে টানার চেষ্টা করছেন? আমরা দেখেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, বাংলাদেশের প্রথম একজন রাষ্ট্রপ্রধান যিনি হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে। অতএব মুক্তিযুদ্ধকে আমার গায়ে পড়ে নিয়ে এসে ঘষে পারফিউমের মতো লাগায় আমি মুক্তিযোদ্ধা তো হওয়ার দল আমি না। আমার তো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান নিজে, যেই দলের প্রতিষ্ঠাতা এবং এটা স্বীকৃত মুক্তিযোদ্ধা, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাহলে এইখানে তো আমার লেবেল লাগানোর কোনো বিষয় কিন্তু আমার আসছে না। এখানে লেবেল লাগাবে এনসিপি, লেবেল লাগাবে জামাত ইসলাম। তো এনসিপি মুক্তিযুদ্ধ নিয়ে লেবেল লাগানোর সুযোগ নাই, বয়স অনেক ছোট, তারা মুক্তিযুদ্ধ তারা দেখেনি, তাদের বাবারা মুক্তিযুদ্ধ দেখছে, তো স্বাভাবিক সেই ক্ষেত্রে না। এখন তাদের ঘাড়ে এবং সরকারের ঘাড়ে ভর করে মুক্তিযুদ্ধের চেতনাটাকে নস্যাৎ করে 5ই জুলাই আর আগস্ট মুক্তিযোদ্ধার উপরে যাবে আর মুক্তিযোদ্ধার নিচে চলে আসবে। তো ভাই, আপনি যখন দিনের হিসাব করবেন, আপনি 31কে 1 দিবেন না 1 থেকে 31 গুনবেন? এরকম উল্টা পথে ধারাপাত গণনা, এ তো লেখাপড়া এমএ পাস করছে, জীবনে তো শুনিনি দেখিনি। এই বর্তমান রাজনীতি দেখছি উল্টা পথে ধারাপাত গুনতে হবে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। রাসেল ভাই, আপনাকে আমার যেটা ধারণা, পাপিয়া আপা মনে করছেন আপনি এনসিপির নেতা। আমি ঠিক জানি না আসলে আপনি কোন দলের সাথে সম্পৃক্ত কিংবা কোন দলের সমর্থন করছেন। আপনি আগে একটু পরিষ্কার করবেন যে আপনি কি এনসিপির সাথে যুক্ত কিনা কিংবা এনসিপির কোনো দলীয় পদে কিংবা সমর্থন হিসেবে আছেন কিনা। না না, আমি এনসিপির কোনো দলীয় বা কোনো পদে নেই। আমি একজন আইনজীবী, তো সোশ্যাল ইঞ্জিনিয়ার বলে, তো আমাদের কাজ তো হচ্ছে সমাজ নিয়ে কাজ করা, সেই জায়গা থেকে আসা আর কি, সেই জায়গা থেকে কথা বলা। তাহলে কি আপনি আপার সাথে এই বিষয়ে একমত যে এনসিপি এবং জামায়াত মিলে, যিনি মির্জা আব্বাসও বলেছেন সরকার পরিচালনা করছে, এবং তিনি একটা সতর্কবার্তাও দিয়েছেন যে সরকার নির্দিষ্ট দুটি দলকে ক্ষমতা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই বিষয়টি, এবং পাশাপাশি মুক্তিযুদ্ধকে আপনার 5ই আগস্ট কিংবা জুলাই আগস্টের নিচে রাখার যে চেষ্টাটা করছে এনসিপি জামায়াত, সেই বিষয়ে কি আপনিও একমত? আসলে আমি রেসপেক্টফুলি ডিসএগ্রি উইথ আপার সাথে। আমি করছি, কেন করছি, আপা মনে হয় এই জুলাই সনদে যে ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্রটি পড়েননি, এবং জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেগুলো নিয়ে উনি হয়তো দেখার সময় পাননি। কারণ ঘোষণাপত্রে কিন্তু আপনার 71কে 24কে 71-এর ধারাবাহিকতা বলা হয়েছে ঘোষণাপত্রে, 52কে 47কে নিয়ে আসা হয়েছে, 52কে নিয়ে আসা হয়েছে, 71 পরবর্তী 24, তার মানে এটা একটা ধারাবাহিকতা হয়েছে। এবং কি সেখানে আপা যেটি বললো সেটি হচ্ছে এনসিপি তো জন্মই হয়নি, হ্যাঁ, কিন্তু আপাদেরও তো মনে হয় বিএনপিরও তো তখন জন্ম হয়নি। 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ওনাদের তো জন্ম হয়নি। ওনাদের দলীয় প্রধান যিনি ছিলেন উনি কন্ট্রিবিউশন রেখেছে, উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, কিন্তু দলে তো তখনও জন্ম হয়নি। এখন দেখেন, বাংলাদেশের মানুষ, আপনি শুরুতে বলেছেন যে কাকে দেশপ্রেমিক কারা, এটি কিভাবে আইডেন্টিফাই করবে। দেখেন, খন্দকার মুস্তাক সাহেব তিনি মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং যারা স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি অবদান রেখেছে যে 4-5 জন, তার মধ্যে খন্দকার মুস্তাক একজন ছিলেন 71 সালে, কিন্তু 75 সালে উনি হয়ে গেলেন বিলেন। এখন আমাদের সমাজে সেভাবে ওনাকে বিলেন হিসেবে নেওয়া হয়। তার মানে কি, ওনার পরবর্তীতে অপকর্মের কারণে আগের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু ম্লান হয়ে গেছে, কেন, পরবর্তী কাজের কারণে।
এখন কেউ যদি স্বাধীনতা যুদ্ধে কন্ট্রিবিউশন রেখে পরবর্তীতে যদি এটাকে ধারাবাহিকভাবে নিয়ে গিয়ে উনি যদি অপকর্ম করে, তাহলে তো স্বাধীনতা যুদ্ধে ওনার যে অবদান, এটা তো সে খন্দকার মোস্তফার মতো ম্লান হয়ে যাবে। আজকে দেখেন, আপা প্রথমেই বলেছেন যে রাষ্ট্রপতি যে ক্ষমতায়নের ক্ষেত্রে উনি নোট অফ ডিসেন্ট দেন নাই, উনি পড়েন নাই। ওনার যে 15টি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমতায়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি 2টা ক্ষমতা আছে শুধুমাত্র আমাদের সংবিধানে। একটি হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, আর হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। আর যা করবে প্রত্যেকটা জিনিস প্রধানমন্ত্রীর পরামর্শ করবে। কিন্তু এবার আরও 6টি ক্ষমতা দেওয়া হয়েছে, যেমন দুদকের প্রধান কে হবে, উনি নিয়ন্ত্রণ করবে। 6টি ক্ষমতা দেওয়া হয়েছে, সেটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এবং দেখেন চমৎকার বিষয় হচ্ছে উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ। বিএনপি যে 31 দফার মধ্যে উচ্চ কক্ষের কথা তারা বলেছেন, উচ্চ কক্ষের কথা বলেছেন যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট করবেন। তাহলে উচ্চ কক্ষে এটা কি প্রত্যেকটা দল, বিএনপি ছাড়া প্রত্যেকটা দল উচ্চ কক্ষে পিআরের বিষয় বলেছেন। ওনারা বলছেন না, পিআর না, নিম্নকক্ষ যেভাবে হবে বর্তমান অবস্থা, উচ্চ কক্ষ সেভাবে হবে। তার মানে কি, উচ্চ কক্ষ কেন করা হচ্ছে? চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য, ক্ষমতার ভারসাম্য করার জন্য। যদি নিম্নকক্ষ যদি বর্তমান অবস্থায় হয়, তাহলে এটা যদি আপনার 2/3 মেজরিটি যদি কোনো দল পায়, তাহলে উচ্চ কক্ষ সে 2/3 মেজরিটি পাচ্ছে না। কেন পাচ্ছে না? আপনি দেখেন 39% ভোট পেয়ে 70-80টা আসন পেয়েছে বিএনপি। তারপরে 43% ভোট পেয়ে 240টা আসন পেয়েছিল আওয়ামী লীগ। তার মানে আপনি পিআর যখন উচ্চকক্ষে যাবেন, তখন এই ক্ষেত্রে উচ্চকক্ষে তখন আপনার চেক অ্যান্ড ব্যালেন্স হবে। কিন্তু ওনারা চাচ্ছে না, চেক অ্যান্ড ব্যালেন্সটা ওনারা চাচ্ছে না। তারপর যিনি দলীয় প্রধান হবে তিনি রাষ্ট্রপ্রধান হবেন, এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এবং বিএনপি চায় যে নোট অফ ডিসেন্ট উনি যতগুলোতে দিয়েছেন কোনো একটি গণভোটে যাবে না। ওনারা যতগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন কোনো একটি গণভোটে যাবে না। তার মানে কি, তাহলে এই যে জুলাই সনদটা কি প্রয়োজন, এই সংস্কারটা কি প্রয়োজন, বেসিক যে সংস্কারগুলো আছে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা নিয়ে ওনারা আন্দোলন করেছেন, সেটা নিয়ে তো নোট অফ ডিসেন্ট দিয়েছেন, মানে সেটা ওনারা মানছেন না। তাহলে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এবং কি 70 অনুচ্ছেদ আর্টিকেল 70, এটা নিয়ে কথা হয় যে আপনি একটা সংসদ সদস্য হচ্ছেন, আপনি সংসদ সদস্য হয়ে দলের বিপক্ষে ভোট দিতে গেলে আপনার সংসদ সদস্য বাতিল হয়ে যাচ্ছে, সেটার ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ওনারা দুটো নির্দিষ্ট ক্ষেত্রে দিয়েছেন, ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তাহলে এই যে বেসিক বিষয়গুলো দেশীয় সংস্কারের, দেখেন শেখ হাসিনা স্বৈরশাসক হয়েছেন কিভাবে? অতি ক্ষমতা, বলে যে অল পাওয়ার ইজ ক্রাপ্ট, অ্যাবসোলিউট পাওয়ার ইজ ক্রাপ্ট অ্যাবসোলিউটলি। যখন মানুষ অধিক ক্ষমতাবান হয় তখন মানুষ অধিক দুর্নীতিপরায়ণ হয়ে যায়, তখন সে যা ইচ্ছে তা করতে চায়। তাহলে আজকে যদি অধিক ক্ষমতা যদি কোনো দল আবার পেয়ে যায়, তাহলে সেম একই ঘটনা ঘটবে। এই জন্য আজকে যে 2000 জীবন দিয়েছে, তারা কি চায়? তারা এটাই চায় যে আমাদের যে ভবিষ্যতে যে ক্ষমতায়নটা হবে, যারাই ক্ষমতা আসবে তাদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, তাদের পাওয়ারটা ব্যালেন্স থাকবে। তারা হচ্ছে অপর উপর নির্ভরশীল, এই স্ট্রংলি যেটাকে চরম ক্ষমতা, সেটি যেন না পায়। সেই বিষয়টি তো আসলে যেগুলো নিয়ে আলাপ করছেন, এগুলো একটা পর্যায়ের দিকে যাওয়ার পথে আছে। কারণ সরকার রাজনৈতিক দলগুলোকে আলটিমেটাম দিয়ে রেখেছে যে আপনারা 1 সপ্তাহের মধ্যে ঐকমত্যে পৌঁছাবেন, না হলে সরকার তার সিদ্ধান্ত নিয়ে নিবে। তাহলে আপনার কি মনে হয় যে সরকারের এই সিদ্ধান্ত, যেটি আপনি বললেন যে আলটিমেট পাওয়ারের যে জায়গাটা, সরকার কি এখানে সেটি চর্চা করছে? আর যদি করে থাকে তাহলে এটি আসলে সরকারের একক সিদ্ধান্ত হিসেবে পরবর্তীতে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো কিভাবে মেনে নিবে? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন বিএনপি। সরকার এই যে সরকার রাজনৈতিক দলগুলো হাতে ছেড়ে দিয়েছে কেন? কারণ সরকার চায় সংস্কারটা হোক। এই জন্য হচ্ছে যে সংস্কার কমিশন এই 47টি সংস্কার দিয়েছেন, কিন্তু 47 সরকারের বেসিক যে সংস্কার 15টা, সেই সংস্কারেই যাচ্ছে না গণভোটে না যাক। যদি না যায় তাহলে আলটিমেটলি এখন সরকার না পারছে জুলাই সনদের বাস্তবায়ন করতে, না পাচ্ছে বিএনপির অ্যাগেনস্টে যেতে। কারণ বিএনপি একটা বড় দল, বিএনপির অ্যাগেনস্টে যদি চলে যায়, এখন এই যে উনি কন্টিনিউ করা ওনার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু বিএনপিকে এটা বুঝতে হবে, বর্তমান সরকারকে বৈধতা দেওয়া এবং আগামী যে ইলেকশনটা হবে, দেখেন এবার যে সংস্কার কমিশন কি করেছে? সংস্কার কমিশন এবার বলেছে যে সরকারটা নতুন গঠন হবে গণভোট হওয়ার পরে, যে সরকারটা গঠনের প্রথম যে 3 মাস, এই 3 মাস তারা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, তারা সংবিধান প্রণয়ন করবে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বলেছে না, এটা সংবিধান প্রণয়ন করবে না, আমাদের যে নর্মাল যে হবে সংসদ হবে, সেই সংসদে এটাকে পাশ করবে। সেই সংসদ যদি পাশ করে, সেই সংসদকে পাশ করার সুযোগ আছে, তাহলে এই জুলাই সনদের ভিত্তিটা কে দিবে? এটার বৈধতাটা কে দিবে? এই নির্বাচনের বৈধতা কে দিবে? যে নির্বাচন হবে এই নির্বাচনের বৈধতা কে দিবে? এই জন্য আমাদের এখন, আমরা তো আসলে আপা একটু আগে যেটা বললেন যে হাদিয়া দিচ্ছে। দেখেন বাংলাদেশে বর্তমানে যে বড় বড় ইউনিভার্সিটিগুলো, আপার ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিগুলোতে
জনকল্যাণমূলক ছাত্র রাজনীতির যে একটা সংস্কার হয়েছে, জনকল্যাণমূলক যারা কাজ করছে তাদেরকে কিন্তু ছাত্র জনতা ভোট দিচ্ছে। এবং সেই ধারাবাহিকতা আপনি দেখেন জগন্নাথে আমি ছাত্রদলের কালকে একটা দেখলাম, খুব আনন্দ পেলাম এবং কি খুশি হলাম যে ছাত্রদল প্রায় 20 দিন ব্যাপী তাদের জনকল্যাণমূলক কাজের একটা ধারাবাহিকতা। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে, আমরা একটু পাপিয়া আপার কাছে যেতে চাই। পাপিয়া আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যদি সরকারকে, যেটি তিনি বারবার বলার চেষ্টা করছেন, সরকারকে বৈধতা কে দিবে, আরেকটি হচ্ছে সরকার যদি এককভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় এক সপ্তাহ পরে, সেই ক্ষেত্রে বিএনপির ভূমিকা কি হবে? এখানে একটা ব্যাপার আমি স্পষ্ট বলি যে আলোচনার টেবিলে বসছিলেন সংস্কার কমিশনের আমাদের পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব নিজেই বলছে যে যেগুলো আমাদেরকে যখন স্বাক্ষর করার যে বইটাতে যেগুলো ছিল অনেকগুলো নাই, আর যেগুলো ছিল না অনেকগুলো ঢুকছে। প্রিন্ট করা কপি যখন আমাকে দিচ্ছে, এবং তো ওনার প্রেস কনফারেন্স আমার স্পষ্ট শোনা, এখানে জুলাই সনদ একবারে A to Z আমার পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ ওইখানে আলোচনার টেবিলেতে আমি যাই নাই, ওখানে গেছে সালাউদ্দিন সাহেব। তো সালাউদ্দিন সাহেব যে কথাটা বলবে ওটাকে আমি সত্য বলে ধরে নেব। তাহলে সংযোজন বিয়োজন যে হয়েছে এটা কিন্তু বাস্তব সত্য কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বৈধতা কে কাকে দিবে? নির্বাচিত সরকারই বৈধতা দিবে সবকিছু, সারা জীবন তাই দিয়ে আসছে। আপনার এর আগে যতবার এরকম প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছেন যে সেই নির্বাচন নাকি বৈধই হবে না। 11 সরকারকে কে বৈধতা দিয়েছে? 2008 সালের সরকারকে কে বৈধতা দিয়েছে? আওয়ামী লীগ বৈধতার চুক্তির শর্ত করে তো সিট ভাগাভাগি করে 8-এর নির্বাচন একটা পাতানো নির্বাচন হয়েছে, এবং বৈধতা তো দিচ্ছে তারা। মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে বৈধতা দেয় নাই, তাহলে নির্বাচিত সরকারই বৈধতা দিবে। এখানে আমি কে বৈধতা দেওয়ার, জামাত ইসলামকে বৈধতা দেওয়ার, এনসিপি কে বৈধতা দেওয়ার? আমার ম্যান্ডেট কি আছে যে আমি বৈধতা দেবো? এগুলা খামাখা অহেতুক, অসাংবিধানিক এবং মানে অনিয়মকে আরো অনিয়ম করতে চাচ্ছে, নিয়মের ভিতর কোনোভাবে ঢুকতে চাচ্ছে না। তো নিয়মের ভিতরে যদি আপনি ঢুকতে না চান, অনিয়ম দিয়ে প্রভাবিত হলে, তখন হাইকোর্টে এই যে বলছে যে সংবিধানকে চ্যালেঞ্জ করা যাবে না আওয়ামী লীগের, তা আওয়ামী লীগ এখন বিতাড়িত, ওর সংবিধান কি বসে আছে নাকি? ওর সংবিধান কি পরিবর্তন হবে না সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে? এবং ক্ষমতা পাকাপুক্ত করে রাখার জন্য যেগুলো সে করেছে সেগুলো কি বাতিল হবে না? সেগুলো কি সংশোধন হবে না? সেগুলো কি আদালতে যাবে না? তো অনেক তো নিষেধ করে গেছে যাবে না, তারপর প্রয়োজন যেটা সেটা যাচ্ছে। কিন্তু তো এইটা হচ্ছে ব্যাপার। এখন হয় কি যে ছাত্রদের চরিত্র, এই টিউবওয়েলের পানি দিয়ে, বিশুদ্ধ পানি দিয়ে, ইফতারির খানা দিয়ে, এটা চরিত্র গঠনের ক্ষেত্রে আমি মনে করি অন্তরায়। কারণ ছাত্রদেরকে শিখতে হবে স্যাক্রিফাইস, ছাত্রদেরকে লোভমুক্ত হতে হবে, ছাত্রদের নেতৃত্ব হতে হবে সৎ। আমরা হলে ডিপি ছিলাম, এস্টাবলিশমেন্ট চার্জ দিয়ে হলে ডিপি হইছি। জি, আমাদেরও প্রত্যাশা থাকবে রাজনীতিতে যে সাপলুডু খেলাই হোক না কেন, জনগণ আসলে কখনোই যেন সাপের মুখে অন্তত না পায়, পরে তারা যেন 98 গিয়ে 100-তে পৌঁছাতে পারে, সেই লক্ষ্য সবার থাকা উচিত। এবং আমরাও সেই লক্ষ্যেই সবাইকে কাজ করার জন্য আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদককে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।